আবারও ইসরায়েলের সেনা ঘাঁটির উপর ফিলিস্তিনি যোদ্ধাদের ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আগ্রাসনের মধ্যে চলছে হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকি। এবার দক্ষিণ গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু। আবারও মার্কিন যুদ্ধ জাহাজে ভয়াবহ ড্রোন হামলা। এদিকে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ। আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। এবার লোহিত সাগরে জাহাজে হামলার ঘটনায় ইরানের দায় দেখছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে বাইডেনের বিরুদ্ধে একাট্টা হচ্ছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলের সেনা ঘাঁটির উপর ফিলিস্তিনি যোদ্ধাদের ভয়াবহ হামলা। দখলদার ইসরায়েলের সেনা ঘাঁটির উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সেখানে 60 জন সেনা তাঁবুতে অবস্থান করছিল। রোববার গাজার মধ্য অঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। তাদের দাবি, রোববার ভোরে একটি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়। সেখানে 60 জন ইসরায়েলি সেনা অবস্থান করছিল। এ ব্যাপারে আল কাসেম ব্রিগেড বলেছে, রোববার ভোরে আমাদের সদস্যরা বৃত্তাকারভাবে 3টি সেনা বিধ্বংসী বিস্ফোরক স্থাপন করে এবং ভোর 4টা 30 মিনিটের দিকে সেগুলোতে বিস্ফোরণ ঘটায়। সেখানে একটি তাঁবুতে 60 জন ইসরায়েলি সেনা ছিল। গাজা উপত্যকার মধ্য অঞ্চলের জোহর এডদিক অঞ্চলে এই অভিযান চালানো হয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিস্ফোরণের পর যেসব সেনা বেঁচে গেছে তাদের লক্ষ্য করে পুনরায় হামলা চালানো হয়। আল কাসেমের বিবৃতির পর এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া আরো 2 সেনা নিহত হয়েছেন। গত শুক্রবার হামাস ও ইসরায়েলের মধ্যে চলা অস্থায়ী 7 দিনের যুদ্ধবিরতি শেষ হয়। এরপর গাজায় ফের নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে তারা। যুদ্ধবিরতি শেষে হামাস ও গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় এখনো পর্যন্ত 15,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো 40,000-এর বেশি মানুষ, যাদের প্রায় 70% নারী ও শিশু। এদিকে আগ্রাসনের মধ্যে চলছে হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হুমকি। যুদ্ধবিরতি শেষে আরো আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েল। অবিরাম চলছে বোমা বর্ষণ। ইসরায়েলি বাহিনী টার্গেট থেকে পালানোর কোনো জায়গা নেই বিধ্বস্ত গাজায়, জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ও ওয়াল স্ট্রিট জার্নাল। জিম্মিদের উদ্ধারে যতদিন প্রয়োজন অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবারও হুঁশিয়ারি দিলেন হামাস নির্মূলে। গাজা জুড়ে হামলা চললেও বেসামরিকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় নিরাপদ এলাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে। সাধারণ মানুষের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। হামাসকে নির্মূল করাই আমাদের লক্ষ্য। সব জিম্মিকে ফিরিয়ে আনা, গাজার সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে অভিযান চালিয়ে যেতে হবে। সর্বোচ্চ শক্তিমত্তা দিয়ে লড়ব আমরা। পাল্টা জবাবে হামাস জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো আলোচনায় রাজি নয় তারা। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত মুক্তি পাবে না আর কোনো জিম্মি। হামাসের ডেপুটি প্রধান সালেহ আল আরোরি বলেন, শুরু থেকেই বলেছি, বিদেশি বন্দীদের কোনো শর্ত ছাড়াই ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম। নারী ও শিশুরাও আমাদের লক্ষ্য ছিল না, তাদের মুক্তিও দেওয়া হয়েছে। বর্তমানে বন্দীদের মধ্যে রয়েছে ইসরায়েলি সেনা ও প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা বেসামরিকরা। তাই আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। এবার দক্ষিণ গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু। উত্তর গাজাকে কার্যত ধ্বংস স্তূপে পরিণত করে এবার দক্ষিণ গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এর আগে 3 দিন অঞ্চলটিতে ব্যাপক বোমা বর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওতে বলা হয়েছে, ইসরায়েল খান ইউনিসের উত্তরে স্থল অভিযান শুরু করেছে। খবর বিবিসির। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেবি সেনাদের উদ্দেশ্যে বলেছেন, ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াইয়ে অংশ নিয়েছে। তিনি বলেন, আগে আমরা উত্তর গাজায় জোরালো ও পুঙ্খানুপুঙ্খভাবে লড়াই করেছি, এখন দক্ষিণ গাজায় তা করা হচ্ছে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে হামলা চালানোর পর মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়
গত 24 নভেম্বর প্রথম দফায় 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর 2 দফায় মোট 3 দিন বাড়ানো হয় যুদ্ধবিরতির মেয়াদ। যুদ্ধবিরতির মধ্যে চুক্তি মেনে মোট 7 বার বন্দি বিনিময় হয়েছে। এরপর 1 ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারও গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। রোববার গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক বলেছেন, গত 24 ঘন্টায় গাজায় 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আবারও মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ ড্রোন হামলা। লোহিত সাগরে ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন একটি যুদ্ধজাহাজ। এছাড়াও আরো কয়েকটি বাণিজ্যিক জাহাজেও হামলা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্য নিশ্চিত করেছে। এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, লোহিত সাগরে যুদ্ধজাহাজ ইউএসএস কার্নে এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ব্যাপারে আমরা অবগত আছি। এ বিষয়টি পরিষ্কার হলে আমরা পরবর্তীতে আরো তথ্য জানাবো। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক কয়েকটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরে চলার সময় একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে 2টি ড্রোন আঘাত হানে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থার আমব্রে এর আগে জানিয়েছিল, উত্তর ইয়েমেনের হোদেইদা বন্দরে তাদের অপর একটি কন্টেইনারবাহী জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়নি এসব হামলা কোথায় থেকে চালানো হয়েছে। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একাধিক জাহাজে হামলা চালিয়েছে। তারা মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি কোম্পানির একটি জাহাজ তারা জব্দ করেছে। নাম গোপন রাখার শর্তে মার্কিন এক কর্মকর্তা বলেছেন, ইয়েমেনের সানার স্থানীয় সময় সকাল 10টায় হামলা শুরু হয় এবং এটি 5 ঘন্টা স্থায়ী ছিল। সমুদ্রে ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও স্থান দখল করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। সূত্র আল জাজিরা। এদিকে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ। উত্তর কোরিয়া গত মাসে সফলভাবে কক্ষপথে একটি সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে। তখন থেকে পিয়ংইয়ং দাবি করে আসছে, কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থান স্থাপনার ছবি তুলে পাঠাচ্ছে। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার সদ্য উৎক্ষেপণ করা গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি একটি সামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করবে। তবে এখন পর্যন্ত কোনো ছবি প্রকাশ করেনি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ বলেছে, নবগঠিত কৃত্রিম উপগ্রহ পরিচালনা প্রতিষ্ঠানটি 2 ডিসেম্বর থেকে তার মিশন শুরু করেছে। প্রতিষ্ঠানটি একটি স্বাধীন সামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করবে। গোয়েন্দা কৃত্রিম উপগ্রহটি থেকে পাওয়া তথ্য উপাত্ত উত্তর কোরিয়ার সেনাবাহিনী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটের কাছে নবগঠিত প্রতিষ্ঠানটির সরবরাহ করবে বলে জানিয়েছে কেসিএনএ। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ প্রতিরোধের ক্ষেত্রে পিয়ংইয়ং এখন আরো নিখুঁত সামরিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। শনিবার উত্তর কোরিয়া সতর্ক করে বলেছে, মহাকাশে পিয়ংইয়ং এর কোন সম্পদের উপর যে কোনো হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম উপগ্রহটি উত্তর কোরিয়ার গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে উন্নত করবে, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার তথ্য সংগ্রহে। তাছাড়া যে কোনো সামরিক সংঘাতের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহটি পিয়ংইয়ংকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। এবার আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। আত্মসমর্পণকারী 2 সেনাকে রাশিয়া হত্যা করেছে বলে অভিযোগ ইউক্রেনের। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করলেও রুশ সেনারা নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করছে। গুলি করার সেই ঘটনাটির একটি ভিডিও চিত্র অনলাইন গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের কর্মকর্তারা আত্মসমর্পণ করার পরও তাদের 2 সেনাকে রুশ সেনাদের হত্যা করার এই ঘটনাকে যুদ্ধ অপরাধ বলছেন। তবে এই অভিযোগ নিয়ে রাশিয়া এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। শনিবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, 2 ব্যক্তি গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন। তাদের একজন 2 হাত উপরে তুলে ধরেছেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন একদল সৈন্য। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়া ওড়ার মধ্য দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়। পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের সরকারি কৌশলীর কার্যালয় জানাচ্ছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য উপাত্ত অনুযায়ী গুলির এই ঘটনা ঘটেছে আবদিপুকা শহরের অদূরে স্টেপভ নামের এক গ্রামে। লোহিত সাগরের জাহাজে হামলার ঘটনায় ইরানের দায় দেখছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরে ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন একটি যুদ্ধজাহাজ। এছাড়াও আরো কয়েকটি বাণিজ্যিক জাহাজেও হামলা হয়েছে। লোহিত সাগরে জাহাজের হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডো ইরানের দায় দেখছে। এক বিবৃতিতে তারা বলেছে,
আমাদের বিশ্বাস করার সব কারণ রয়েছে যে এই আক্রমণগুলি ইরানের দ্বারা সম্পূর্ণরূপে সংঘটিত হওয়া সক্ষম। তবে এই ঘটনায় ইরান কোনো মন্তব্য করেনি। তেহরান বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ এবং একাধিক বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বিবৃতিতে আরো বলেছে, ইয়েমেনে হুতি পরিচালিত এই আক্রমণ ইরানের দ্বারা সংঘটিত হওয়া সম্পূর্ণরূপে সক্ষম বলে বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে। তারা আরো বলেছে, যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক মিত্র ও অংশীদারদের সঙ্গে পূর্ণ সমন্বয় করে যথাযথ সব পদক্ষেপ বিবেচনা করবে। ইসরায়েল ৭ অক্টোবর থেকে গাজায় আক্রমণ করছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন স্বার্থে হামলার ঘোষণা দিয়েছে। সশস্ত্র হুতি বাহিনী অন্তত একটি জাহাজ জব্দ করেছে এবং কয়েকটি জাহাজে সফল হামলা চালিয়েছে। এবার বাইডেনের বিরুদ্ধে এককাট্টা হচ্ছেন যুক্তরাষ্ট্রের মুসলিমরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় সমর্থন দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন। ইসরায়েলি নৃশংসতায় অকুণ্ঠ সমর্থন দেওয়ায় বাইডেনের প্রতি ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের মুসলিমরা। তার বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের এক হওয়ার ডাক দিচ্ছেন নেতারা। আগামী বছর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে আবার লড়বেন বাইডেন, কিন্তু নির্বাচনের ফল নির্ধারণী দেশটির অন্তত ৬ অঙ্গরাজ্যের মুসলিম নেতারা শনিবার বলেছেন, আসন্ন নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিতে মুসলিমদের এককাট্টা করবেন তারা। তবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিমরা কাকে সমর্থন দেবে সেটি অবশ্য তারা স্পষ্ট করেননি। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার নৈপথ্যে যেসব অঙ্গরাজ্যের বড় ভূমিকা ছিল তার মধ্যে এই ৬ অঙ্গরাজ্য আছে। এসব রাজ্যের ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম ও আরব আমেরিকান। আসন্ন নির্বাচনে বাইডেনের জয় তারা বড় বাধা হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রে মুসলিমদের নাগরিক অধিকার রক্ষায় কাজ করে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামে একটি সংগঠন। শনিবার মিশিগানের ডিয়ারবন শহরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সিনেসোটা শাখার পরিচালক জাইলানি হুসেইনকে বাইডেনের বিকল্প নিয়ে প্রশ্ন করা হয়। জাইলানি হুসেইন বলেন, আমাদের কাছে দুজন নয়, অনেক বিকল্প প্রার্থী রয়েছে।